প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দ্য ভিউজের এই পর্বে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন। আজকের এই আয়োজনে আমরা একজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছি স্টুডিওতে। তিনি আমাদের সঙ্গে আছেন, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে যার অবদান অসামান্য, লেখক, বিজ্ঞানী, এমনকি তিনি আমেরিকাতে মূলধারার রাজনীতির সঙ্গে জড়িয়ে আছেন। নিউ জার্সির প্লেন্সবোরো টাউনশিপের কাউন্সিলম্যান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন। আমরা জানি যে 21শে পদক বিজয়ী, বাংলাদেশের গুরুত্বপূর্ণ পদক, দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক, 21শে পদক বিজয়ী এই লেখককে আপনারা সবাই চেনেন, ভালোবাসেন। পরিচয় করে দিচ্ছি, আমার সাথে আছেন ডক্টর নুরুন নবী। ডক্টর নুরুন নবী, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। ধন্যবাদ আমাকে আপনার এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। আপনার বিরাট কর্মচঞ্চল জীবন, এখনো আপনি বিরাট কর্মযজ্ঞ করে যাচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে, এবং আপনি একজন খুবই খ্যাতিমান বিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়ের শিক্ষক, এখানে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কাজ করেছেন। কিন্তু সবকিছু ছাপিয়ে আপনাকে নিয়ে যে আলোচনাটি হয় সেটি হচ্ছে আপনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের একজন গুরুত্বপূর্ণ মুক্তিযোদ্ধা। তারপর শুধু আপনি থেমে থাকেননি, আপনার সেই কাজকে আপনি এগিয়ে নিয়ে এসেছেন এ পর্যন্ত, এবং আমরা আশা করি আপনি ভবিষ্যতেও এগিয়ে নিয়ে যাবেন। যে কারণে বলা হয় ডক্টর নুরুন নবী আজীবন মুক্তিযোদ্ধা। এবং এ নিয়ে এই যে প্রামাণ্য চিত্রটি নির্মিত হয়েছে, আজকে আমরা মূলত কথা বলবো সেই প্রামাণ্য চিত্রের ইতিবৃত্ত নিয়ে। প্রথমেই আপনাকে নিয়ে একটি প্রামাণ্য চিত্র নির্মিত হয়েছে, অনুভূতিটি কি? কি মনে হয় এই প্রামাণ্য চিত্রটি নির্মাণের পর যখন সবাই দেখছে? ধন্যবাদ। আমরা যখন এই প্রামাণ্য চিত্রটি নির্মাণ করার কথা ভাবছিলাম, মাঝে মাঝে আমার মনে প্রশ্ন জেগেছিল যে এটা কেউ কেউ দেখবে, আমি এমন কি করেছি যে প্রামাণ্য চিত্র তৈরি করতে হবে। কিন্তু আমরা যদি একটু স্টেপ ব্যাক করি, আমি একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের আগে আমার সৌভাগ্য হয়েছিল মুক্তি সংগ্রামে অংশগ্রহণ করা। আমাদের মুক্তিযুদ্ধের যে রাজনৈতিক আন্দোলন বঙ্গবন্ধুর নেতৃত্বে, তো বঙ্গবন্ধুকে যখন 75-এ হত্যা করা হলো, তখন দেখলাম যে শুধু সামরিক সরকার বা মুক্তিযুদ্ধ বিরোধী দলগুলো শুধু মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতি করছে না, মুছে ফেলার চেষ্টা করছে। তখন আমার মনে প্রশ্ন জাগলো যে আমি তো একজন মুক্তি সংগ্রামের কর্মী, মুক্তিযুদ্ধে দায়িত্বপূর্ণ কাজ করেছি, আমার চোখের সামনে গণহত্যা হয়েছে, হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে পাকিস্তানিদের। আমি যদি আমার এই অভিজ্ঞতা লিখি, এটাই তো মুক্তিযুদ্ধের একটা অংশ হবে। তো সেই দায়বদ্ধতা থেকে আমি লেখালেখি শুরু করলাম। মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের ব্যক্তিদের পক্ষে আমার 24টা বই আমি লিখেছি, ইংরাজি বাংলাতে। একটি ভালো সংবাদ, আমার একটা বই স্প্যানিশ ভাষায় ট্রান্সলেট হয়েছে। সেটা হলো যে মুক্তিযুদ্ধের ঘটনা ইংলিশ স্পিকিং বিদেশিরা মোটামুটি কম বেশি কিছু জানে, কিন্তু স্প্যানিশ স্পিকিং লোকটা কিছুই জানে না বাংলাদেশের মুক্তিযোদ্ধা, বাংলাদেশে গণহত্যা হয়েছিল। তো একটা বই বেরিয়েছে। তো যাই হোক, তো যখন এই বইগুলো আমি প্রকাশ করতে শুরু করলাম, সারা পেলাম, কিন্তু আমার মনে মনে খুঁতখুঁতি ভাব একটা ছিল যে এই যে আমি লিখছি, এই বইগুলো কয়জনে পড়ে, আদৌ পড়ে কিনা। তো যেহেতু আমার এই লেখালেখির উদ্দেশ্যটাই হলো নতুন প্রজন্মদের জন্য, ওরা তো আজকাল লেখাপড়া বই টই পড়া খুব একটা পছন্দ করে না, মাস মিডিয়া, ইন্টারনেট, টেলিভিশন, এখানেই এগুলো দেখতে তারা মানে পছন্দ করে। আচ্ছা, তখন ভাবলাম যে একটা ডকুমেন্টারি করলে মন্দ হয় না। এই ডকুমেন্টারি যেটা নির্মিত হয়েছে, এটির শিরোনাম হচ্ছে ডক্টর নুরুন নবী আজীবন মুক্তিযোদ্ধা, এবং এই প্রামাণ্য চিত্রটি যিনি নির্মাণ করেছেন নাদিম ইকবাল। তো কিভাবে এই প্রামাণ্য চিত্রটি নির্মাণের ভাবনাটি এলো? আপনার মাথা থেকে এলো, নাকি নাদিম ইকবাল আপনাকে বলল, নাকি আপনি ভেবে আপনার মতো করে লোক খুঁজছিলেন? কিভাবে এই উদ্যোগটি সামনে এলো? ধন্যবাদ, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাকে অনেকেই অ্যাপ্রোচ করেছে যে আপনার উপর একটা ডকুমেন্টারি করতে চাই, এই নিউ ইয়র্কেরই 2-3 জন, বাংলাদেশ থেকে। তা আমি প্রথমত তাদের আমি ব্যাকগ্রাউন্ড স্টাডি করেছি, টেকনিক্যালি দে আর ভেরি গুড, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা তাদের মনে কতটুকু আত্মস্থ আছে সেটা আমার জানা ছিল না। তো যখন কবি আসাদ চৌধুরী আমার বন্ধু মানুষ ছিলেন, যদিও বয়সের ডিফারেন্স ছিল, কিন্তু উনি আমাকে বন্ধুর মতো ট্রিট করতেন। তো ওনার মেয়ের জামাই নাদিম ইকবাল, সে টরন্টোতে
ফিল্মের উপরে পড়াশোনা করেছে, সে মুক্তিযুদ্ধের উপরে একটা মুভি করে, ডকুমেন্টারি তৈরি করে। নওফিল নামে 21 বছরের এক শহীদ মুক্তিযোদ্ধা ফরিদপুরে, নওফিল নেভার ডাইজ, নওফিলরা চিরঞ্জীব। তো সেই মুভিটা আমি নিউ ইয়র্কে দেখিয়েছিলাম। তো তখনই নাদিমের সাথে আমার পরিচয় হয়। এরপরে নাদিম কিছুদিন পরে আমার কতগুলো বই সে পড়ে, বই পড়ে তারা মুভি করার আগ্রহ বাড়ে, আমাকে কল করে বলে, আঙ্কেল আপনার উপরে আমি একটা ডকুমেন্টারি তৈরি করতে চাই, আপনার বইগুলো আমি পড়েছি, এগুলো অসাধারণ। সেই জায়গা থেকে এলো। তো আমি দেখেছি যে এই প্রামাণ্য চিত্রটি, আমি নিজে যেহেতু দেখেছি প্রামাণ্য চিত্রটি, এই প্রামাণ্য চিত্রটির মধ্যে আপনার যুক্তরাষ্ট্র জীবন আছে, ফ্ল্যাশব্যাকে আপনার যুদ্ধকালীন জীবন আছে, এমনকি কিছু দৃশ্য নির্মিত আছে যেটি বোঝানোর জন্য যে সেই সময়টি কেমন ছিল, আপনার বীরত্ব গাথা এবং মুক্তিযোদ্ধাদের অসামান্য বীরত্ব গাথা দেখানোর জন্য আপনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছে। আপনি আপনার শৈশবের সেই সব ফেলে আসা দিনগুলোতে যেখানে কাটিয়েছেন, তো অনেক পরিশ্রমের কাজ এবং দৃশ্যায়নও চমৎকার। একটু যদি স্মৃতিচারণ করেন এই দৃশ্যায়নগুলো। এটা তৈরি করতে আমাদের প্রায় 1 বছর 13-14 মাস লেগেছে, এবং নাদিম ফুল টাইম এটার উপরে কাজ করেছে, এবং আমার পরিবার এবং নাদিমের পরিবার মোটামুটি এটা নিয়ে আমরা 1 বছর বেশি সময় কাটিয়েছি। তো এখানে কি আছে 4টা জিনিস আছে। সেটা হলো, প্রথমত আমি আগেই বললাম মুক্তি সংগ্রামের ঘটনা। অনেকেই মনে করে 26শে মার্চ হঠাৎ করে যুদ্ধ শুরু হয়েছিল, সেটা ঠিক নয়। তার আগে বঙ্গবন্ধুর নেতৃত্বে 6 দফার আন্দোলন, তোফায়েল আহমেদের নেতৃত্বে, আমি ছাত্রলীগের কর্মী ছিলাম, তার নেতৃত্বে আমরা সেই 11 দফার আন্দোলন, তারপরে গণ অভ্যুত্থান, তারপরে নির্বাচনের পরে যখন ইয়াহিয়া খান বঙ্গবন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করলে বলা যায়, আলোচনা কি বলে, জাতীয় সংসদের অধিবেশন যেখানে হওয়ার কথা ছিল, যেখানে 6 দফার ভিত্তিতে শাসনতন্ত্র রচনা করা হবে, সেটা যখন পসপন করা হলো, এই সমস্ত কারণে বঙ্গবন্ধু অসহযোগের ডাক দিলেন। সেই অসহযোগ আন্দোলনে আমি একজন সার্বক্ষণিক কর্মী ছিলাম। তো আমার এই মুক্তি সংগ্রামের অভিজ্ঞতা, তারপরে শুরু হলো মুক্তিযুদ্ধ। সেখানে আমি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি, মুক্তিযুদ্ধ গঠন করা, ভারত থেকে অস্ত্র আনা, সেখানে আমি গুরুত্বপূর্ণ পালন করেছি। তাহলে এই মুক্তি সংগ্রাম, মুক্তিযুদ্ধ, এবং এই 9 মাসের মুক্তিযুদ্ধে পাকিস্তানিরা বাংলাদেশে গণহত্যা করেছিল, হিউম্যান রাইটস ভায়োলেন্স করেছিল, ওয়ার ক্রাইম করেছিল, যেমন ধর্ষণ, হত্যা, তারপরে এমন অত্যাচার করেছিল যে 1 কোটি লোক ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। তো এই সমস্ত ঘটনাগুলো নিয়ে মুক্তিযুদ্ধের পুরা ইতিহাস। তো এই ডকুমেন্টারিতে রয়েছে মুক্তি সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং পাকিস্তানিদের যুদ্ধ অপরাধ। আরেকটা যেটা রয়েছে, যেটা আপনি উল্লেখ করেছেন, যে আমি যুদ্ধ শেষে পরেও আমি থেমে যাই নাই, আমি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য কাজ করি। সেটা কেন? যখন বঙ্গবন্ধুকে হত্যা করে, আমি আগে বলেছি, যখন বাংলাদেশের আদর্শ, যে 4টা আদর্শ ছিল, সেগুলো বিসর্জন দিয়ে পাকিস্তানকে একটা মিনি বাংলাদেশ ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছিল, মানে বাংলাদেশকে একটা মিনি পাকিস্তান করার চেষ্টা করা হয়েছিল। তখন আমি প্রবাসী আন্দোলন শুরু করি। তো প্রথম আমাদের আন্দোলনটা ছিল, কারণ আমাদের যে 4টা আদর্শ ছিল, তার মধ্যে একটা ছিল গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। এরশাদ এসে সেই স্বৈর শাসন শুরু করলো। তো আমি প্রবাসে প্রথম সেই এরশাদ বিরোধী স্বৈর শাসনের বিরুদ্ধে আন্দোলন শুরু করি, এবং আমাদের এই আন্দোলনে বাংলাদেশে যারা এই আন্দোলন করতো তারা খুব উৎসাহিত হয়েছিল। তো আমাদের এই আন্দোলনের ফলে আমরা আমেরিকাতে লবি করেছি। লবির আমাদের মূল মন্ত্র ছিল যে আমেরিকা যে সাহায্য দিচ্ছে এরশাদ গভর্নমেন্টকে, সেটা জনগণের কাছে পৌঁছে না, এটা তার পকেটে যাচ্ছে, আর্মির ভিতরে যাচ্ছে। তো এই সমস্ত লবি করে আমরা আমেরিকার সমর্থনটা যখন স্থগিত বা প্রত্যাহার হলো, তখনই বাংলাদেশের মানুষ আরো আন্দোলনে ঝাঁপিয়ে হলো। আমরা দেখেছি যে শহীদ জননী জাহানারা ইমামকে সঙ্গে নিয়েও আপনি আন্দোলন করেছেন। আচ্ছা, সেটা আমি আসছি, সেটা দ্বিতীয়তে। প্রথমত হলো স্বৈর শাসক বিরোধী আন্দোলন, আমাদের আন্দোলন, বাংলাদেশের আন্দোলনের পরে এরশাদের পতন হলো। তারপরে জাহানারা ইমামের নেতৃত্বে যুদ্ধ অপরাধের বিচারের আন্দোলন শুরু হলো। তা যখন আমরা দেখলাম যে জিয়া সরকার, খালেদা সরকার যুদ্ধ অপরাধী, গোলাম আজম, অন্যান্য যুদ্ধ অপরাধীদেরকে শুধু রাষ্ট্রীয়
পলিটিক্যালি রিহ্যাবিলিটেট করছে না, তাদেরকে ক্ষমতায় বসানো হচ্ছে, তাদেরকে রাষ্ট্রপতি বানানো হচ্ছে, প্রধানমন্ত্রী বানানো হচ্ছে, এমপি বানানো হচ্ছে। এরকম ঘটনা যখন ঘটলো তখন আমাদের মনে হতাশা এসেছিল যে জীবিতকালে বোধহয় যুদ্ধাপরাধীদের বিচার দেখে যেতে পারবো না। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your flu and COVID shots and RSV if eligible. Because if you're wondering, should I get my flu and COVID shots? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. কিন্তু জাহানারা ইমাম যখন আন্দোলন শুরু করলেন, আমরা তার সমর্থনে এই প্রবাসে আমরা কমিটি গঠন করি বাংলাদেশের যুদ্ধাপরাধী আন্দোলনের সমর্থনে। কাজী জাকারিয়া এবং আমি যৌথ আহ্বায়ক এই আন্দোলন শুরু করি। তারপর অনেকেই কাজ করেছেন। তো সেই আন্দোলনের প্রথম দিকে যখন জাহানারা ইমাম আন্দোলনটা শুরু করেন তখন সমর্থন পাচ্ছিল না, জনগণের কাছে মেসেজটা যাচ্ছিল না। তো এটার প্রচারের জন্য পোস্টার তৈরি করা, কর্মীদেরকে রিক্সা ভাড়া দেওয়া, বোঝানো। তো এই জন্য আমরা প্রথম অর্থ পাঠাই, আমরা $3,500 আমরা পাঠাই। সেইটা দিয়ে এই যুদ্ধাপরাধীর আন্দোলনের, গোলাম আজমের বিচারের আন্দোলন, তারপরে গণজাগরণ কি বলে ওই গণ আদালতের প্রচারগুলো আমাদের পোস্টার দিয়ে প্রথম ছাপানো হয়। জাহানারা ইমাম চিঠি লিখে আমাদেরকে ধন্যবাদ জানিয়েছিল, এরপরে অর্থ সাহায্য দিয়েছে। খুব চমৎকারভাবে আমি বুঝতে পারছি যে এটি খুবই প্রাসঙ্গিক এবং খুবই যৌক্তিক একটি নাম, যে ডক্টর নুরুন নবী, তিনি আমেরিকাতে সায়েন্টিস্ট হিসেবে কাজ করেন, এখানে মূলধারার রাজনীতিতে তিনি সক্রিয়, কিন্তু বাংলাদেশ যার কাছে অত্যন্ত প্রিয় এবং আবেগের, সেই বাংলাদেশকে নিয়ে তিনি এত দূরে থেকেও কাজ করেছেন, ফলে নামটি আজীবন মুক্তিযোদ্ধা খুবই যথার্থ। যখন আপনি এই ফিল্মটি প্রথম প্রদর্শিত কোথায় হয় একটু জানতে চাইব, এরপরে এই নাম এবং ফিল্মের বা প্রামাণ্যচিত্রের যে কন্টেন্ট উপাদান সেটি সম্পর্কে মানুষের কি প্রতিক্রিয়া আপনি দেখেছেন? ধন্যবাদ। আমরা এই নিয়ে আমি আগে উল্লেখ করেছি, এইটা নির্মাণ করতে 1 বছরের বেশি সময় লেগেছে। আমরা ভারতে গিয়েছি, সেখানে 71-এর মুক্তিযুদ্ধে যারা যুদ্ধ করেছিল ভারতীয় অফিসার, তখন তারা ক্যাপ্টেন, লেফটেন্যান্ট, মেজর ছিল, এখন তারা লেফটেন্যান্ট জেনারেল, জেনারেল হয়ে রিটায়ার করেছে, তাদের বয়স 75 থেকে 85 বছর। এইরকম 22 জনকে দিল্লিতে আমরা ইন্টারভিউ নিয়েছি যে তাদের কী অভিজ্ঞতা। তারপরে গৌহাটিতে গিয়েছি, সেখানে আসামের 6 জন মুক্তিযোদ্ধাকে পেয়েছি। এই 28 জনের প্রায় 3 ঘন্টা ভিডিও টেপ আমরা করেছি। তো এই মুভিটাতে এই 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 কাহিনীগুলো রয়েছে, মুক্তি সংগ্রামের কথা, মুক্তিযুদ্ধের কথা, পাকিস্তানিদের গণহত্যার কথা, ভারতীয় সেনাবাহিনীদের সহায়তার কথা। তো এগুলো মিলে প্রায় 6 ঘন্টার ফুটেজ থেকে এটাকে 90 মিনিটসে পরিচালক নামিয়ে এনে এই কাহিনীটা তৈরি করেছে। এখানে এইটা যদিও আমার লাইফের অ্যারাউন্ড এই ডকুমেন্টারিটা, কিন্তু সত্যিকারে ইট বিকেম এই পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের উপরে একটা প্রামাণ্য চিত্র। ধন্যবাদ আপনাকে এটি বলার জন্য, কারণ আমরা দেখেছি যে একজন যোদ্ধার গল্প বলতে গিয়ে পরিচালক এখানে অত্যন্ত মুন্সিয়ানার একটা মানে দেখিয়েছেন, এবং সেই মুন্সিয়ানাটা হচ্ছে কি গোটা মুক্তিযুদ্ধ পূর্ববর্তী আন্দোলন সংগ্রাম, এটি তিনি চমৎকারভাবে তুলে ধরেছেন। পরবর্তী এফেক্ট এবং কিভাবে আপনি এবং আপনার সহযোদ্ধারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে গেছেন, সেগুলো খুব চমৎকারভাবে দেখানো হয়েছে। মানুষ কি বলছে এটি দেখে? হ্যাঁ, এটা 90 মিনিটসের ডকুমেন্টারি। সাধারণত আমরা জানি ডকুমেন্টারি বলতেই কাঠখোট্টা একটা আনইন্টারেস্টেড, হাফ অ্যান আওয়ার পর লোকে দেখতে চায় না। কিন্তু আপনি যেটা বলেছেন, পরিচালকের মুন্সিয়ানা এতই ভালো ছিল যে, কারণ সে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, কবি আচার্য চৌধুরীর মেয়ের জামাই। তিনি মুক্তিযুদ্ধের চেতনা আত্মস্থ করেছেন এবং সেইভাবে তিনি এটাকে এমনভাবে গেঁথেছেন যে মানুষ প্রতি মুহূর্তের ভাবে যে এরপরে কী হবে, এরপরে কী হবে। যার ফলে দর্শকদের এমনও শুনেছি যে এটা 90 মিনিটসে কেন শেষ হলো, এটা আরও হওয়া উচিত ছিল। তো প্রথম যখন, আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, প্রথম যখন এটার প্রিমিয়ার শো আমরা ঢাকাতে করি, সেটা আমরা করেছিলাম বাংলাদেশ
ফিল্ম আর্কাইভ সেন্টারে। আমরা 300 সিটের একটা হল ভাড়া করেছিলাম, সেখানে 500 দর্শক এসেছিল এবং ফ্লোরে বসে সিঁড়িতে বসে লোকে দেখেছে এবং দেখার পরে অলমোস্ট সবার চোখেই পানি, যে সেই পাকিস্তানিদের গণহত্যা, আমাদের রিয়াকশন, মুক্তিযোদ্ধাদের দুঃসাহসিক কাজ, সব কিছু মিলে দর্শক এত এনজয় করেছে। এই গত সপ্তাহে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে আমরা দেখালাম, সেটা হলো 11 নম্বর শো হলো। এরপরে আমরা ওয়েস্ট কোস্টে আরও 4টা জায়গায় দেখাবো। তো ওই 11তম বা 11টা শোতে স্ক্রিনিংয়ে আমরা যে রিয়াকশন পেয়েছি অভূতপূর্ব সাড়া। এই জায়গাতে আমার একটি কথা কি জানেন, সেটা হচ্ছে যে হ্যাঁ নিশ্চয়ই পরিচালক ভালোভাবে এটি উপস্থাপন করেছেন, কিন্তু যে ইতিহাসটি বলা হচ্ছে, যে মানুষটিকে নিয়ে বলা হচ্ছে, সেই মানুষ যদি সেরকম উপাদান তার মধ্যে না থাকে, তাহলে আমি যতই মুন্সিয়ানা দেখাই, গল্প বলার চেষ্টা করি, তো হবে না। তার মানে আমি বলতে চাই সকল শ্রদ্ধা ডক্টর নুরুন নবীর প্রতি, যিনি এতটা অবদান রেখেছেন। ফলে আমরা সেই মানুষটিকে পেয়েছি যাকে নিয়ে এরকম একটি ডকুমেন্টারি বানানো যায়। আমি আপনাকে অত্যন্ত আমাদের দর্শকদের পক্ষ থেকে শ্রদ্ধা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। আমি এখানে একটু অ্যাড করি, সেটা হলো প্রত্যেকটা শো, স্পেশালি দি প্রিমিয়ার শোতে অনেক দর্শক এসে তাদের কম্পিত ভয়েসে, কান্নার সুরে বলেছে যে এই ডক্টর নবীকে 52 বছর পর এখানে সামনে আনা হলো। তার মতো মুক্তিযোদ্ধাদের কাহিনী ভিত্তি করে তো অনেক আগেই ইতিহাস সৃষ্টি করা, মুভি করা উচিত ছিল, যার ফলে আমরা ইতিহাসটা জানতে পারতাম। তো মানুষের এই পজিটিভ রিয়াকশনের দুটো কারণ। একটা হলো ধরেন আমাদের জেনারেশন যারা, তারা অনেক কিছুই জানে কিন্তু এত ডিটেল জানে না। আমি একজন মুক্তিযোদ্ধা, অনেকেই জানে, কিন্তু আমি কি দুঃসাহসিক কাজ করেছি এবং সেই কাজের গুরুত্বটা কত, সেটা এই মুভিতে দেখানো হয়েছে। যেমন আমি এক্সাম্পল দিতে পারি যে যুদ্ধে অস্ত্রের দরকার। আমরা টাঙ্গাইল মুক্তিবাহিনী কাদের সিদ্দিকীর নেতৃত্বে দেশের অভ্যন্তরে যুদ্ধ করেছি। আমাদের অস্ত্রের কোনো সাপ্লাই লাইন ছিল না। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ভারতে গিয়ে ভারতীয় বাহিনী, মুজিবনগর সরকার, এদের সাথে যোগাযোগ করে তাদেরকে কনভিন্স করে অস্ত্র আনা। এবং এই অস্ত্র কোটি কোটি টাকার অস্ত্র। আমরা ভারতীয় বাহিনীর কর্তৃপক্ষ আমাদেরকে প্রথমে জানতো না। যখন আমি প্রথম গেলাম, ব্রিগেডিয়ার সানসিংয়ের কাছে রিপোর্ট করলাম, সে আমাকে নিয়ে গেল 1-1 কমিউনিকেশন জোনের মেজর জেনারেল গিলির কাছে। সে বলল যে তোমরা যে টাঙ্গাইলে যুদ্ধ করছো, আমরা পাকিস্তানিদের ওয়্যারলেস মেসেজ ইন্টারসেপ্ট করে জানতে পেরেছি, কিন্তু তোমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, পারি নাই। তুমি এসেছো, অত্যন্ত খুশি আমরা। তো কীভাবে হেল্প করতে পারি? তা আমি তখন বললাম যে আমরা দেশের অভ্যন্তরে যুদ্ধ করি, আমাদের অস্ত্রের কোনো সাপ্লাই লাইন নাই, আমার অস্ত্র দরকার, আমি অস্ত্রের জন্য এসেছি। তিনি তখন বললেন অস্ত্র কোনো সমস্যা না, তুমি নিবা কীভাবে? অস্ত্রগুলো টাঙ্গাইলের দেশের অভ্যন্তরে টাঙ্গাইলে কীভাবে নিবে? তো উনি সাজেস্ট করলেন যে এটা একমাত্র নদী পথে নেওয়া যাবে, নৌকাতে, যমুনা নদী দিয়ে। তো ওই ময়মনসিংহ এবং আসামের বর্ডারে একটা মাইনকালচার নামে একটা নদী বন্দর, বলবো ওইখানে আমাদের বিএসএফের ক্যাম্প আছে, ওইখান থেকে তুমি অস্ত্র নিয়ে নৌকা বোঝাই করে যমুনা নদী দিয়ে তুমি টাঙ্গাইলে যাবে। তো এই যে যমুনা নদী দিয়ে এতগুলো নৌকা অস্ত্র বোঝায়, এটা নেওয়াই একটা দুঃসাহসিক কাজ ছিল, জীবনের ঝুঁকি ছিল। শুধু পাকিস্তানিদের বলে গুলির ভয়ই না, যমুনার যে খরস্রোতা, যে স্রোত, রাতের অন্ধকারে সামনে কী আছে দেখা যায় না, সেখানে আমরা অন্য পথে চলে যেতে পারতাম, অথবা নৌকা যে ঘূর্ণি যে আছে স্রোতের মাঝে, ওইখানে অনেক নৌকা ডুবে গেছে, সেখানে ডুবে যেতে পারতাম। তো এই যে কাহিনীগুলো মানুষ আগে ডিটেল জানতো না। এক্সেলেন্ট। তো এগুলো এই মুভিতে সেটা ফুটে উঠেছে। আমি আরো এই নিয়ে জানতে চাই, এই বিষয়েই আমার অনেক আগ্রহ। একটা ছোট্ট বিরতি নেই আমরা, এবং বিরতির পর ফিরে এসে এই মুভিতে বা এই প্রামাণ্যচিত্রে আমরা আসলে কি দেখলাম, এবং ভবিষ্যতে এই প্রামাণ্যচিত্র নিয়ে আমরা আর কি পরিকল্পনা করছি, এবং আরো কি কি কাজ করা যেতে পারে বা আপনি পরিকল্পনা করছেন, এগুলো নিয়ে একটু শুনবো। একটা ছোট বিরতিতে যাই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের আজকের বিশেষ আয়োজন প্রামাণ্যচিত্র ডক্টর নুরুন নবী আজীবন মুক্তিযোদ্ধা, এবং এ বিষয়ে কথা বলছেন ডক্টর নুরুন নবী, বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা এবং 21শে পদক বিজয়ী লেখক। আমরা খুব শিগগিরই একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন।
Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your flu and COVID shots and RSV if eligible. Because if you're wondering, should I get my flu and COVID shots? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি দ্য ভিউজে। সঙ্গে আছি শামীম আল আমিন। আর আজকের এই বিশেষ আয়োজনে অতিথি হিসেবে আছেন ডক্টর নুরুন নবী, বাংলাদেশের একজন বিশিষ্ট লেখক, 21শে পদক বিজয়ী এবং বীর মুক্তিযোদ্ধা। এবং কথা বলছি তার উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র নিয়ে। প্রামাণ্যচিত্রটির নাম ডক্টর নুরুন নবী আজীবন মুক্তিযোদ্ধা। আলোচনায় বিরতিতে যাবার আগে ডক্টর নুরুন নবী, আমরা যেখানে ছিলাম সেটি হচ্ছে যে আপনি টাঙ্গাইলে আপনার বাড়ি, শুধু তাই না গোটা বাংলাদেশেই আপনি আন্দোলন সংগ্রামে যুক্ত ছিলেন, কিন্তু যখন যুদ্ধটা শুরু হয় তখন আপনি কাদেরিয়া বাহিনীর সাথে যুক্ত হয়ে গেলেন এবং এটি তো একটা বিরাট ব্যাপার। এবং একটু আপনি আপনার সেই কাদেরিয়া বাহিনী সম্পর্কেও একটু আমাদেরকে বলবেন। এবং সেখানে আপনি একজন মানে অত্যন্ত পরিকল্পনার একটা গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব আপনি পালন করেছেন, যেহেতু আপনি তখন তরুণ শিক্ষক ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে সে সময় ছাত্র ছিলেন তখন, পরে শিক্ষক হয়েছেন, স্বাধীনতার পরে শিক্ষক হচ্ছে, দুঃখিত। তো সেই জায়গাতে বিশেষ করে মানে বাঘা সিদ্দিক যাকে বলা হতো বীর উত্তম, তার সাথে আপনি কাজ করেছেন, সেটিও একটু আমাদেরকে বলবেন। এবং কিভাবে আপনাকে এই দায়িত্বটি দেওয়া হলো যে তুমি ভারতে যাও এবং আমাদের জন্য অস্ত্র নিয়ে আসো। ধন্যবাদ। আমি 71-এ অসহযোগ আন্দোলনের কর্মী ছিলাম। তো যখন বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হলো অসহযোগ আন্দোলনের সময়, তখন আমরা এফএসএল থেকে গেলাম 10-12 জন ছাত্রলীগের কর্মী। তো 25শে মার্চ যখন বঙ্গবন্ধুর সাথে এখানের আলোচনা ভেঙে গেল, তখন আমাদের হলে ছাত্র নেতা ছিলেন, তাদেরকে 4 খলিফা বলা হতো, তার একজন আব্দুল কুদ্দুস মাখন, উনি মারা গিয়েছেন। উনি আমাকে, হাবিবুল্লাহ আর আমিন, আমরা 3 জনকে বলতো ত্রিরত্ন। আমরা এফএসএল ছাত্রলীগের সার্বক্ষণিক কর্মী ছিলাম। আমাদেরকে বলেন আলোচনা ভেঙে গিয়েছে, তোমরা ইকবাল হলে গিয়ে কি করতে হবে জেনে নাও। ইকবাল হল ছিল ছাত্র সংগ্রাম পরিষদের হেডকোয়ার্টার। ওইখানে গিয়ে আমাদেরকে বলা হলো যে শাহবাগ হোটেলের সামনে ওই চৌরাস্তায় ব্যারিকেড তৈরি করতে হবে, কারণ আর্মি ওই রাস্তা দিয়ে ক্যাম্পাসে ঢুকে ছাত্রদেরকে হত্যা করবে। তো আমরা, আমি, আমিন, হাবিবুল্লাহ, আমাদেরকে বললো যে এখন যেটা জাতীয় জাদুঘর, তখন ওইখানে বস্তি ছিল, বস্তিতে অনেক লোক থাকতো, বললো ওইখানে 50-60 জন, একজনের নাম বললো, তাকে বলে তোমাদের সাথে 50-60 জন কর্মী দেওয়া হবে। তো তাদেরকে নিয়ে আমরা ওই বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, এখন যেটা, তখন ছিল শাহবাগ হোটেল, এর সামনে কনভেনশন মুসলিম লীগের একটা বিল্ডিং তৈরি হচ্ছিল। তো ওইখানে বালুর বস্তা, সিমেন্ট, ইট, পাটকেল এগুলো ছিল। এই সমস্ত দিয়ে আমরা ব্যারিকেড তৈরি করতে শুরু করলাম 11টার দিকে। 11:30, 11:15টার দিকে আমি একটু টায়ার্ড হয়ে ফুটপাতে দাঁড়িয়ে দম নিচ্ছিলাম। তখন দেখলাম 5-6টা আর্মির জিপ, এখন যেটা গণজাগরণ মঞ্চ যেখানে হয়েছিল ওইখানে তখন পানির ফোয়ারা ছিল, ওই দিকে আসতেছিল। আমাদের ওইখানে হইচই দেখে আমরা এলিফ্যান্ট রোডের কর্নারে কাজ করছিলাম। হইচই দেখে থেমে দেখলো যে আমরা ব্যারিকেড তৈরি করছি। তা আমি লম্বা কাহিনী সংক্ষেপে বলছি, আমাদের দিকে গাড়ি ঘুরিয়ে মেশিন গান দিয়ে গুলি করলো। এই জীবনের প্রথম আমি মেশিন গানের গুলি এত কাছ থেকে শুনলাম। আমি ভয় পেয়ে জাম করে নর্দমাতে পড়ে যাই, সেখানে আমি আহত হই। কিন্তু ওইখানে যারা রাস্তার উপরে কাজ ছিল, সেখানে মধ্যে কয়েকশো অন্য গ্রুপও ছিল, প্রায় বোধহয় 100 লোক সেখানে আহত হয়েছিল, নিহত হয়েছিল। তা আমি সম্মিত ফিরে যাওয়ার পরে আমি নর্দমা থেকে উঠে আমার কাজিনের বাসায় যেয়ে আশ্রয় নেই। তারপরে তো শুরু হলো চারদিকে গোলাগালি, পিলখানা, তারপরে পুলিশ লাইন, পুরানো ঢাকার যে শাঁখারীপট্টি, মানে মনে হচ্ছে যে নরক নেমে এসেছে ঢাকা শহরে, আগুন, ধোঁয়া এবং গোলাগুলি শব্দ। তো যাই হোক, লম্বা কাহিনীর সংক্ষেপে আবার বলছি। ওই রাত দিন কেটে গেল। পরের দিন সকালে এখান ভাষণ দিল জাতির উদ্দেশ্যে যে শেখ মুজিব দেশদ্রোহী, তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং বিচ্ছিন্নবাদীরা দেশকে ধ্বংস করার চেষ্টা করেছে, সেটা সেনাবাহিনীরা কন্ট্রোলে নিয়েছে, এই ধরনের একটা ভাষণ দিল। যাই, তারপরে কারফিউ উঠে যাওয়ার পরে কয়েকদিন পরে আমি বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে
আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মী, ছাত্র নেতাও বলা যেতে পারে। তো জানাজানি হবে, আমার প্যারেন্টস বলল যে এখানে থাকলে আমাদের অসুবিধা হবে, তোমাদের অসুবিধা হবে। তখন আমি ভারতে যাওয়ার চেষ্টা করলাম। আমি, আমার এক কাজিন আর আমাদের এক দুলাভাই, বোনের চাচাতো বোনের জামাই, সে বিডিআরে চাকরি করতো, সে চিটাগাংয়ে বিদ্রোহতে অংশগ্রহণ করছিল, ওরা টিকতে না পেরে সে বাড়িতে চলে আসছে। তো তাকে নিয়ে আমরা 3 জন ইন্ডিয়া যাওয়ার চেষ্টা করলাম, পারলাম না। ওই বর্ডারের কাছাকাছি এক গ্রামে গেলেই জানাজানি হয়ে গেল। আমরা আবার রাতের অন্ধকারে ফিরে এলাম। এসে আমি ছোট্ট একটা মুক্তি বাহিনীর গঠন করি। তো আমরা 3 জনে মিলে, টাঙ্গাইলের 2 জন ছাত্র নেতা, আরজু এবং সরোয়ার্দি আর আমি, 3 জন মিলে আমরা এই মুক্তি বাহিনী গঠন করলাম। যেহেতু আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা, ওরা আমাকে লিডার বানালো। তো আমার উপর দায়িত্ব হলো যে যেহেতু আমাদের এলাকায় আমাদের ক্যাম্প ছিল, তো এলাকার লোকজন কোথায় বিডিআর, পুলিশ, মিলিটারি লোক আছে, আমাকে ওরা 2 জন বললো। আমিও ফিল করলাম যে আমরা খুঁজে বের করবো যারা পালিয়ে এসে বাড়িতে আছে, তাদেরকে আমরা নিয়ে গঠন করব। তো আমি যখন এই মিলিটারির খোঁজে যাচ্ছি বা পটেনশিয়াল মুক্তিযোদ্ধার খোঁজে যাচ্ছি, তখন হঠাৎ একদিন দুপুরবেলা 10-12 জন ইয়াং ম্যান গরমের ভিতরে চাদর পরে আমার বাসায় এসে হাজির। তো আমি তো একটা সারপ্রাইজ ছিলাম যে গরমের মধ্যে চাদর কেন। তারপরে যখন চাদর খুললো, সবার হাতে একটা স্টেন গান। বললো আমরা ভারত থেকে আমাদেরকে পাঠানো হয়েছে, আমরা মুক্তিযুদ্ধের ট্রেনিংয়ের জন্য ভারতে গিয়েছিলাম, আমাদেরকে ট্রেনিং দিয়ে আবার ঢাকা পাঠানো হয়েছে যে টাঙ্গাইল ময়মনসিংহ রোডের যে ব্রিজগুলো সেগুলো উড়িয়ে দেওয়া, যাতে পাকিস্তানের যাতায়াত বিঘ্ন হয়। তো আমি বললাম তো ভালো করেছো। ও বললো যে যেহেতু আমরা এলাকায় এসে শুনলাম যে আপনি মুক্তি বাহিনী গঠন করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা, তো আপনার সাহায্যের জন্য আমরা আসছি। তো আমি বললাম আমি যথাযথ অবশ্যই আমি সাহায্য করব। আমিও ভারতে যাওয়ার চেষ্টা করেছিলাম, পারি নাই। আমরা মুক্তি বাহিনী গঠন করেছি, তো চলো আমার ক্যাম্পে চলো। তো আমরা যমুনার পরে একটা গ্রামে একটা ধনী বাড়িতে ক্যাম্প করেছিলাম। ওইখানে যেয়ে দেখি আমার ওই 2 সহযোদ্ধা, তারা ওইখানে নাই। তারা একটা চিরকুট লিখে গেছে যে এরকম কাদের সিদ্দিকী নামে একজন মুক্তি বাহিনীর কমান্ডার, সে ভুয়াপুরের থানাতে যে বাংলো আছে সেখানে এসে ক্যাম্প করেছে। তো আমি কাদের সিদ্দিকী আগের থেকে চিনতাম, এফএসলে একদিন সে গিয়েছিল। তো আমি তখন আমার সাথে যারা ছিল তাদেরকে বললাম যে দেখো, আমরা যদি আমাদের হাতে 4-5টা রাইফেল আর তোমাদের স্টেন গান আর গুলি সীমিত, এটা নিয়ে যুদ্ধ করে আমরা তেমন কোনো ইফেক্ট রাখতে পারবো না। তো চলো আমরা কাদের সিদ্দিকের সাথে জয়েন করি, কারণ তাকে আমি চিনি এবং সে একজন এক্স মিলিটারি, এর লোক মিলিটারিতে চাকরি করেছে। তখন আমরা গিয়ে কাদের সিদ্দিকের বাহিনীতে জয়েন করলাম। উনি আমাকে ওই দায়িত্বটা দিলেন যে আমরা হিট অ্যান্ড রান কায়দায় যুদ্ধ করি, আমাদের এখানে তো অস্ত্র সীমিত, আমাদেরকে হিসাব করে যুদ্ধ করতে হয়। তারপরে আমরা যখন চলে যাই তখন ওইখানে এসে গ্রামের লোকদের অত্যাচার করে বাড়িঘর পুড়িয়ে দেয়। তো আপনি ভারতে গিয়ে মিলিটারি ভারতীয় বাহিনী অথবা মুজিবনগর সরকার যোগাযোগ করে অস্ত্র নিয়ে আসবেন। সেইভাবেই আপনাকে দায়িত্ব দেওয়া হলো। আপনি কতজনকে সঙ্গে নিয়ে প্রথমবার গিয়েছিলেন? নৌকা পথেই তো গিয়েছিলেন। সে এক লম্বা কাহিনী, মুভিতে ডিটেল দেখানো হয়েছে। একটু ছোট করে যদি শুনি, আমরা সংক্ষেপে বলি। সেটা হলো, আমি আমার গ্রাম বা আমাদের বাড়ির থেকে দক্ষিণের দিকে আমাদের যাতায়াত ছিল, ময়মনসিংহ, টাঙ্গাইল, ঢাকা। কিন্তু উত্তরে বর্ডারের দিকে কোনো দিনই আমি পা ফেলি নাই। তো তখন এই অন্ধকার আমি পা বাড়ালাম বলা যেতে পারে। কিসের জন্য? দায়বদ্ধতা থেকে, যে অস্ত্র ছাড়া যুদ্ধ করা যাবে না, যুদ্ধ না করলে দেশ স্বাধীন হবে না। তা আমি জীবনের ঝুঁকি নিয়ে আমি বর্ডার দিকে রওনা হলাম। আমাদের ওই এলাকা থেকে বর্ডার প্রায় 100 মাইল। তা আমার সাথে একজন শ্রমিক নেতা নুরুল ইসলাম জয়েন করলেন। আর ভারত থেকে যে 8 জন এসেছিল, তাদের 4 জন আমাদের পথ দেখানোর জন্য আমাদের সাথে যোগ হলো। তা এবং ওদের হাতে অস্ত্র ছিল, কাইন্ড অফ প্রোটেকশন বা বডিগার্ড হিসাবে। তা আমরা নৌকায় যমুনা নদী দিয়ে উত্তরের দিকে রওনা হলাম। বাহাদুরাবাদ ঘাট, যেখানে পাকিস্তানিদের ঘাঁটি ছিল, ওইখানে যাওয়ার 10-12 মাইল আগেই একটা চারাঙ্গি চর, একটা চরে, সেইখানে ডাকাতদের উপদ্রব ছিল। ওইখান থেকে রিফিউজি নৌকা যেত, ওদের কাছে টাকা পয়সা সোনাদানা থাকে, ডাকাতিরা তাদের নৌকা আক্রমণ করতো। তো আমাদের নৌকাও তারা আক্রমণ করলো। তো আমাদের কাছে তো স্টেন গান ছিল। আমাদের ওই 4 জন মুক্তিযোদ্ধার নেতা ছিল লুৎফর রহমান,
লুৎফর বললাম পারমিশন দেন, আমি এক ব্রাশ পায়ে ওদেরকে মেরে ফেলবো। তাই বললাম না, ডোন্ট ডু দ্যাট। আমি ওকে থামালাম যে আমরা যদি এখানে গোলাগুলি করি পাকিস্তানের জেনে যাবে যে এই পথে মুক্তিযোদ্ধারা যাতায়াত করে, তো আমরা ওদের সাথে যুদ্ধ করব না। আমরা তখন পিছিয়ে গেলাম, আরও 10-12 মাইল পিছিয়ে নৌকা ছেড়ে দিয়ে আমরা যমুনা জামালপুরের ভিতর দিয়ে নদী, খাল, বিল এগুলো পার হয়ে আমরা 3 জন ওইখানে আমরা ভাগ হলাম। আমরা 3 জন এক ভাগে থাকলাম, আমি, নুরুল ইসলাম আর হলো ওই ওদের মুক্তিযোদ্ধাদের কমান্ডার লুৎফর, আর বাকিদেরকে আরেকটা ভাগ দিলাম যে আমরা এক ভাগ যদি ধরা পড়ি অন্য ভাগ যেন ভারতের সাথে যোগাযোগ করতে পারে। সেইভাবে আমরা 3 জন ওইভাবে নদী, খাল, বিল পার হয়ে গারো পাহাড় পার হয়ে বর্ডারে। এবার আমাদের যেহেতু অনুষ্ঠানটিকে আরেকটু এগিয়ে নিতে হবে, খুবই মানে আমার ভালো লাগছে, আমার আরও শুনতে ইচ্ছা করছে। এবং আমি জানি যে এই ডকুমেন্টারিতে আমরা দেখলাম যে লেফটেন্যান্ট জেনারেল অরোরা, তার সত্ত্বেও আপনার দেখা হয়েছিল এবং জেনারেল নিয়াজি যার কাছে আত্মসমর্পণ করেছিলেন, কিন্তু সেই সময়ে সেইটা কি ছিল যদি একটু আমাদেরকে অবশ্যই বলবো। মুক্তিযুদ্ধে আমি যে দায়িত্ব পালন করেছিলাম তার একটা ছিল অস্ত্র আনা, সেটা তো বললাম। এই অস্ত্রের জন্য আমি 3 বার ভারতে গিয়েছি। তো শেষবার যখন যাই সেটা ছিল নভেম্বরের শেষের দিকে। তো আমি গিয়ে ব্রিগেডিয়ার সানসিকে রিপোর্ট করতাম, তিনি আমাকে মেজর জেনারেল গিলের কাছে নিয়ে যেত, উনি অস্ত্র অ্যাপ্রুভ করতো, আমি অস্ত্রগুলো নদীপথে নিয়ে আসতাম। তো 3rd টাইম যখন যাই তখন ব্রিগেডিয়ার সানসিং বললো যে চলো জেনারেল নাগরার অফিসে যাই, সেখানে জেনারেল গিলের অফিসে যাই, সেখানে একজন ভিআইপি আসবে তোমার সাথে দেখা করতে, হেলিকপ্টারে আসবে। আমি ভাবলাম হয়তো মুজিবনগর সরকারের কোনো মন্ত্রী কলকাতা থেকে আসবে অথবা আমার এলাকার এমপি। তো এনিওয়ে লম্বা কাহিনী শর্ট করে বলছি আবার। তো আমি গেলাম, হেলিকপ্টারে একজন ইয়াং শিখ অফিসার নামলো, সুন্দর পাগড়ি, হাতে একটা সুন্দর স্টিক। সেই বললো যে মাই নেম ইজ লেফটেন্যান্ট জেনারেল অরোরা। তা আমি অরোরার নাম শুনেছি, সে ইস্টার্ন কমান্ডের জিওসি, কিন্তু তার সাথে ওই মুহূর্তে আমার দেখা হবে আমি স্বপ্নেও ভাবি নাই, কল্পনাও করতে পারি নাই। কি বললেন তিনি? কেন দেখা করতে চাইলেন? উনি আমাকে বললেন নাইস টু মিটিং ইউ নুরুন্ধর নবী। আমাকে নুরুন নবী বলতে পারতো না, ব্রিগেডিয়ার সানসিংও তাই করতো না, অরোরা তাই করতো। তো আমরা ওই হেলিপোর্টের পাশে একটা ছিল, ওয়েটিং রুম ছিল, ওয়েটিং সাউনি ছিল, সেখানে চা খাওয়ার সময় উনি বললেন যে তোমাদের এলাকার ল্যান্ডস্কেপ কেমন। তা আমি ভাবলাম যে সাধারণত নতুন কারোর সাথে দেখা হলে আবহাওয়া নিয়ে কনভারসেশন শুরু করতে হয়, তো এটা হয়তো আরেকটা এটিকেট, আমি জানি না যে ল্যান্ডস্কেপ নিয়ে কথা বলতে হয়। তো বলে ওখানে বাঁশঝাড় আছে কিনা, গজারি গাছ আছে কিনা, লম্বা গাছ আছে কিনা, ঢাকা টাঙ্গাইল ময়মনসিংহ রোডের কী অবস্থা ইত্যাদি ইত্যাদি। তার কিছুক্ষণ পরে বললো যে আমি যে কারণে তোমার সাথে দেখা করতে এসেছি সেটা হলো আমরা নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের প্রথমে 1 ব্যাটালিয়ন প্যারাট্রুপস টাঙ্গাইলে আমরা নামাবো, তোমাদের দায়িত্ব হবে তাদেরকে প্রোটেকশন দেওয়া। এবং এই যে খবরটা তোমার সাথে আমি শেয়ার করলাম, দিস ইজ টপ সিক্রেট, মুক্তিবাহিনীর কেউ জানে না, মুজিবনগর সরকার কেউ জানে না, এমনকি আমার কলিগদেরও সবাই জানে না, 2-1 জন ছাড়া। তো তোমাদের এই টপ সিক্রেটটা তুমি আর কাদের সিদ্দিকী ছাড়া কেউ জানবে না। তুমি আজকেই চলে যাও মাইনকাচরে, সেখান থেকে অস্ত্র নিয়ে যে ফিরে যাও, ফিরে গিয়ে কাদের সিদ্দিকীর সাথে শেয়ার করবা, আর তোমাকে আমি দূরপাল্লার ওয়্যারলেস দিব, সেখান থেকে তুমি আমাদের সাথে যোগাযোগ করবা যে তুমি সেফলি পৌঁছেছো, কাদের সিদ্দিকীকে তুমি জানিয়েছো। আর ইতিমধ্যে আমি কিছু অফিসার পাঠাবো টাঙ্গাইলে, তাদের সাথে কোঅর্ডিনেট করে কোন জায়গায় প্যারাট্রুপস নামবে সেটা তুমি আমাদেরকে জানালে আমরা সেই হিসাবে ব্যবস্থা। কবে নেমেছিল সেই প্যারাট্রুপস? প্যারাট্রুপস ডিসেম্বরের 11 তারিখে। তো ডিসেম্বরের 3 তারিখে একজন ইন্ডিয়ান আর্মির অফিসার আসলো, সে এসে পরিচয় দিল ক্যাপ্টেন পিটার, আসলে তার নাম ছিল ক্যাপ্টেন ঘোষ, বাঙালি একজন ইন্ডিয়ান আর্মির সিগন্যাল কোরের ক্যাপ্টেন। তো পরে এই সমস্ত খবর আমরা জানলাম। তো আমরা 3 জনে মিলে, কাদের সিদ্দিকী, আমি আর ক্যাপ্টেন পিটার, যমুনা নদীতে এক নৌকায় ম্যাপের উপরে বসে আমরা 3টা জায়গা সিলেক্ট করলাম। সেই 3টা জায়গার একটা জায়গায় কালিহাতিতে 11ই ডিসেম্বর বিকালের দিকে আমরা ওয়্যারলেসে সব জানতাম যে আসতেছে, সকালে কনফার্ম হলো যে ওই দিনে প্যারাট্রুপস নামবে। আমরা সেই হিসাবে কাদের সিদ্দিকীকে বলা হলো, কাদের সিদ্দিকী তখন আমাদের সাথে ছিল না, কিন্তু কাদের সিদ্দিকীর সাথে আমার ওয়্যারলেসের যোগাযোগ ছিল যে আজকেই নামবে। 3টা জায়গায় আমরা কাদের সিদ্দিকী প্রোটেকশন ডিপ্লয় করলাম, আমাদের কয়েক কোম্পানি সোলজার, যাতে যখন অবতরণ করবে তখন যেন
ইন্ডিয়ান বাহিনীকে ওরা গুলি করতে না পারে। তো যাই হোক, লম্বা কাহিনী সংক্ষেপে বলছি, 11ই ডিসেম্বর বিকেলবেলা 1 ব্যাটালিয়ন প্যারাট্রুপস নামলো। ইন্টারেস্টিং পার্ট হলো, যখন ওই 1 ব্যাটালিয়ন প্যারাট্রুপস নামে কর্নেল পান্নু নেতৃত্বে, তখন পাকিস্তানিদের যে কমান্ডার ছিল ময়মনসিংহে, ব্রিগেডিয়ার কাদের খান, সে ময়মনসিংহে যুদ্ধে পরাজিত হয়ে সে ঢাকার দিকে যাচ্ছিল। আর জামালপুরে পাকিস্তানিদের একটা ঘাঁটি ছিল কর্নেল সুলতান, সেও পরাজিত হয়ে টাঙ্গাইল হয়ে ঢাকার দিকে পালাচ্ছিল। কিন্তু ব্রিগেডিয়ার কাদের খানের একটা অংশ পুংলি ব্রিজের মাঝখানে পড়ে যায়, আর প্যারাট্রুপস নামে পুংলি ব্রিজের 2 পাশে, টু প্রোটেক্ট দ্য ব্রিজ। ওটা যদি পাকিস্তানিরা পালানোর সময় ভেঙে ফেলে তাহলে তো মুক্তিবাহিনী, ইন্ডিয়ান আর্মির যাতায়াতের অসুবিধা হবে, সেই জন্য ওরা পুংলি ব্রিজের 2 পাশে নেমেছে। আর পাকিস্তানিরা মাঝখানে পড়ে গেছে। সারা রাত প্রচণ্ড যুদ্ধ হয়, পাকিস্তানিদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়, প্রায় 100-র মতো লোক আহত এবং নিহত হয়। বাকি যারা ছিল তারা লুঙ্গি পরে গ্রামের দিয়ে ঢাকার দিকে রওনা হয়, তাদেরকেও আমরা অ্যারেস্ট করি। তো এই প্যারাট্রুপস ল্যান্ডিংয়ের পিছনে যে এটা একটা বলতেই হবে, সেটা হলো, আমি শেষ করবো, সেটা হলো মাত্র 500 সোলজার নামলো টাঙ্গাইলে, কিন্তু এই লেফটেন্যান্ট জেনারেল অরোরার যে সেকেন্ড ইন কমান্ড মেজর জেনারেল জ্যাকব, সে কলকাতায় প্রেস কনফারেন্স করে বলল যে আমরা ঢাকার চারদিকে 1 ডিভিশন প্যারাট্রুপস নামিয়ে দিয়েছি। এটা একটা ধোঁকা। আসল কথা হলো যে ঢাকা থেকে প্রায় 100 মাইল নর্থে মাত্র 500 সোলজার নেমেছে। মানে একটা ভীতি তৈরি করা পাকিস্তানিদের মধ্যে, এবং যুদ্ধের কৌশল হিসেবে এটা কনভিন্স করার জন্য উনি স্টিল ছবি ডিস্ট্রিবিউট করলো। স্টিল ছবিটা কি, যে 5000 সৈন্য নামতেছে। আসলে ওইটা যে যে ছিল পাকিস্তান ইন্ডিয়ান আর্মির যে ইন্টেলিজেন্স ডিপার্ট, ওরা 3-4 মাস আগে দিল্লিতে মহড়া দিয়েছিল, সেই মহড়ার ছবি ডিস্ট্রিবিউট করতে পাকিস্তানের নিয়াজির কোনো উপায় ছিল না সত্যতা যাচাই করা। এগুলো বিবিসি, ভয়েস অফ আমেরিকা, দেশে বিদেশি নিউজ, এটা যে ঢাকা ইজ সারাউন্ডেড বাই 1 ডিভিশন ইন্ডিয়ান আর্মি। তো এটাও নিয়াজিকে আত্মসমর্পণে সহায়তা করেছিল। একদম শেষের দিকে আছি, খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনি দিয়েছেন, অনেক তথ্য, এগুলো সব আমাদের ডকুমেন্টারিতে আছে। নিশ্চয়ই আমি চাইবো যে অনেক বেশি সংখ্যক মানুষ এই ডকুমেন্টারিটি দেখার সুযোগ পাবে, এবং আমরা চাই যদি সুযোগ হয় আমরা TVN24ও হয়তো আপনি যদি আমাদেরকে দেন, আমরা সেটি প্রচার করতে চাই, এবং ভালোভাবে যদি এটি মানুষের মধ্যে যায় তো ইতিহাসটি সংরক্ষিত হোক, এবং বাংলাদেশ ন্যাশনাল আর্কাইভেও এটি জমা থাকুক, দেশের স্কুলে, কলেজে, শিক্ষা প্রতিষ্ঠানে দেখানো হোক ছোট করে। আর এই ডকুমেন্টারিকে ঘিরে আর কি পরিকল্পনা আছে, একেবারে ছোট করে, এটি আজকের জন্য শেষ প্রশ্ন। জাস্ট এই উইকেন্ডে ওয়েস্ট কোস্টে 4 জায়গায় দেখানো হবে, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলেতে দেখানো হবে, ফিনিক্সে দেখানো হবে, আর বঙ্গবন্ধু সম্মেলন যেটা হচ্ছে লস অ্যাঞ্জেলেসে, সেখানে দেখানো হবে। এবং আমরা জানি যে নিউ ইয়র্ক বাংলা আন্তর্জাতিক বইমেলা হবে, সেখানেও দেখানো হবে। হ্যাঁ, এবং মে মাসে যে বইমেলা হবে সেখানে দেখানো হবে। বাই দ্য ওয়ে, আপনারও একটা ডকুমেন্টারি দেখানো হবে সেখানে, আশা করি। তো আমরা এই নিউ ইয়র্কে বিভিন্ন জায়গায় আমরা দেখানোর চেষ্টা করছি, বিভিন্ন বিভিন্ন স্টেটেও আমরা দেখাবো, আর বাংলাদেশে ব্যাপকভাবে দেখাবো। যেহেতু প্রবাসে পৃথিবীর দেশে দেশে আমাদের আগামী প্রজন্ম বেড়ে উঠছে, অন্যান্য দেশেও আমাদের লন্ডনে দেখানোর প্ল্যান রয়েছে, ইউরোপে দেখানোর প্ল্যান রয়েছে, তারপরে জাপান, কুয়ালালামপুর, মালয়েশিয়া, এখানে দেখানোর প্ল্যান রয়েছে। ডক্টর নুরুন নবী, শ্রদ্ধা জানাচ্ছি, আপনি নিঃসন্দেহে আজীবন মুক্তিযোদ্ধা, আমাদের ভালোবাসার মানুষ। আজকে আমাদের সময় দিয়েছেন, আপনার কর্মচঞ্চল জীবন আর অনেক অনেক দীর্ঘ হোক, আপনার সমৃদ্ধ হোক আপনার কাজের মাধ্যমে আমাদের ইতিহাস, আমাদের সাহিত্য, সেই শুভকামনা জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলছিলেন ডক্টর নুরুন নবী, বীর মুক্তিযোদ্ধা, এবং আজকে আমরা একটি বিষয় নিয়ে কথা বলেছি, সেটি হচ্ছে একটি প্রামাণ্যচিত্র নির্মিত হয়েছে ডক্টর নুরুন নবীর উপর, এবং সেই প্রামাণ্যচিত্রটির নামই হচ্ছে ডক্টর নুরুন নবী আজীবন মুক্তিযোদ্ধা, যিনি এখনও মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করে অন্য ধরনের একটি লড়াই চালিয়ে যাচ্ছেন। সুতরাং তার এই যুদ্ধ চলুক এবং তার জন্য শুভকামনা। আশা করছি যেখানেই সুযোগ পাবেন এই প্রামাণ্যচিত্রটি আপনারা দেখবেন, এবং এ ধরনের অসংখ্য কাজ পৃথিবী জুড়ে, দুনিয়া জুড়ে হবে। ভালোর পক্ষে এবং আলোর পক্ষে আমরা সবসময় থাকব। ভালো থাকুন এবং নিরাপদে থাকুন।
টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।